Hi friends, welcome to my channel. 1 সেপ্টেম্বর 2025 যে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট শিক্ষকদের বাধ্যতামূলক টেট করার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে সেখানে 21টা রিভিউ পিটিশন কিংবা রিট পিটিশন কিংবা মডিফিকেশন অ্যাপ্লিকেশন আমরা দেখেছি লঞ্চ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এতগুলো রিভিউ পিটিশন হোক বা রিট পিটিশন হোক বা মডিফিকেশন অ্যাপ্লিকেশন হোক বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন হোক, হোয়াট এভার ইট মে বি, এর ফিউচার কি? হোয়াট ইজ ইটস ফিউচারিটি? there are loomed large in the periphery of educational system. হতে পারে আমাদের মধ্যে নানা রকম এই ভাবনাটা আসতে পারে। এবার আগে আমি একটু মনে করিয়ে দিই যে রিভিউ পিটিশনে তার সূত্রটা কী, তারপরে আমরা সহজে বুঝতে পেরে যাব যে রিভিউ পিটিশনের ফল আমরা পাবো কি পাবো না। রিভিউ পিটিশন আমরা সবাই জানি যে সংবিধানে 137 নম্বর ধারা অনুযায়ী 137 সংবিধান তার 137 নম্বর ধারা সুপ্রিম কোর্টকে দিয়ে রেখেছে যে সুপ্রিম কোর্ট থেকে কোনো ভার্ডিক্ট বেরোনোর পরে সে ভার্ডিক্টে ভুল থাকতে পারে। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়, তাই যে কোনো সুপ্রিম কোর্টের বিচারপতিও ভুল করতে পারে। তাই তারা সংবিধানের 137 নম্বর ধারা অনুযায়ী সেখানে রিভিউ পিটিশন করলে সে রিভিউ পিটিশন কাজ করবে। তবে রিভিউ পিটিশনের 3টে প্যারামিটার আছে। কি প্যারামিটার? প্রথমটা হচ্ছে ডিসকাভারি অফ নিউ অ্যান্ড ইম্পর্ট্যান্ট ম্যাটার অর এভিডেন্স নট সাবমিটেড ইয়েট, অর্থাৎ এমন কিছু নতুন ডকুমেন্ট, নতুন তথ্য যা আজ পর্যন্ত জমা দেওয়া হয়নি। নাম্বার 2, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারামিটার, এরর অ্যাপারেন্ট অর অ্যাপারেন্টলি এরর অন দি ফেস অফ দি রেকর্ড, অর্থাৎ ভাই যে রেকর্ডটা তুমি যে 1 সেপ্টেম্বর 2025 যে নির্দেশিকা জারি করেছো, যেটা একটা রেকর্ড, ওই রেকর্ডে কোনো অ্যাপারেন্টলি এরর বা এরর অ্যাপারেন্ট আছে অন দি ফেস অফ দি রেকর্ড, অথবা এনি আদার সাফিসিয়েন্ট রিজন। তো এইটার পরিপ্রেক্ষিতে আমাদের বিভিন্ন যে রিভিউ পিটিশন দাখিল হয়েছে, এর আগে আমি এটা নিয়ে অনেকবার বলেছি, কে কে রিভিউ পিটিশন করেছে, কে কে রিট পিটিশন করেছে, কে করেছে মডিফিকেশন অ্যাপ্লিকেশান কিংবা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান, এগুলোকে মানে ডিসকাসড মোর অ্যান্ড মোর টাইমস। কিন্তু আমাদেরকে এগোতে হবে এই রিভিউ পিটিশনের প্রথম এবং দ্বিতীয় তথ্যটা নিয়ে, নিউ ডকুমেন্টস নট সাবমিটেড ইয়েট আর অ্যাপারেন্টলি এরর অর এরর অ্যাপারেন্ট অন দি ফেস অফ দি রেকর্ড। কেন না, আমি একটু বলে দিই আপনাদেরকে। 17 অক্টোবর 2017 যার জিএসআর নাম্বার 1302 উইদিন ব্র্যাকেট ই, এটা নিউ দিল্লির মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট থেকে এটা বেরিয়েছিল। এই যে জিএসআর নাম্বার 1302 ই, এটা 17 অক্টোবর 2017 ইনিশিয়েট হয়েছিল মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট থেকে। পরিষ্কার করে এখানে লেখা আছে, ইন প্রোভাইডিং দি রেট্রোস্পেক্টিভ ইফেক্টস। মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এটাকে জানতেন যে এই ধরনের একটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট করতে গেলে একটা সমস্যা হতে পারে, তাই এখানে একটা ক্লজ ঢুকিয়ে রেখেছে যে ইন প্রোভাইডিং দি রেট্রোস্পেক্টিভ ইফেক্টস ইন্টারেস্ট অফ নো পারসন শ্যাল বি অ্যাডভার্সলি অ্যাফেক্টেড। কোনো ব্যক্তির স্বার্থ চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় রক্ষা কবচ আমাদের। অর্থাৎ এই তথ্যটা হয় এনসিটি প্রোভাইড করেনি, বা এনসিটি এটাকে সাপ্রেস করেছে, বা এনি কাইন্ড অফ হ্যাপেনিং মেবি, যে কোনো কারণেই হোক সুপ্রিম কোর্টের কাছে এটাকে প্রোভাইড করা হয়নি। যে ভাই রেট্রোস্পেক্টিভ করতে গিয়ে কারোর স্বার্থ নট অ্যাডভার্সলি অ্যাফেক্টেড পরিষ্কার বলে বলা আছে। তার মানে তুমি ভাই রেট্রোস্পেক্টিভ ইফেক্টের টেট নিতে পারো, সে টেটে কেউ পাস করতে পারে, কেউ না পাস করতে পারে, কিন্তু পাস করতে পারেনি বলে ইন্টারেস্ট নট অ্যাডভার্সলি অ্যাফেক্টেড এটা কথাটা বলাই আছে।
সুতরাং এই তথ্যটা পরিবেশন করা হবে, যেটা নিউ ডকুমেন্টসের মধ্যে পড়ে যাচ্ছে। বেশ, এরপরে একটা তথ্য আছে যে অ্যাপারেন্টলি এরর অ্যাপারেন্ট অন দি ফেস অফ রেকর্ড, এ তথ্যও আছে। এই বিষয়ে কি বলা আছে না, এই বিষয়ে সংবিধানের 21A, সংবিধানের 21A ধারায় বলা আছে, কি বলা আছে যে রাইট টু এডুকেশন অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট, mandating the state to provide free and compulsory elementary education to children aged 6 to 14 years, introduced by the Constitution 86th Amendment Act 2002. This article led to the right of education. এই যে সংবিধানের 21A ধারা বলা আছে, এটাকেই অ্যাপারেন্টলি এরর বা এরর অ্যাপারেন্টের মধ্যে আমরা এইভাবে করব যে যদি এখন শিক্ষক শিক্ষিকা মানে ভারতবর্ষের 51 লক্ষ শিক্ষক শিক্ষিকা যদি টেট পরীক্ষার জন্য মনোনীত হয়ে তারা যদি পড়াশোনা শুরু করে, তাহলে 51 লক্ষ শিক্ষক শিক্ষিকা পড়াশোনার জন্য ভারতবর্ষের কোটি কোটি স্টুডেন্ট তারা কিন্তু প্রপার শিক্ষা থেকে ব্যাহত হবে। কারণ কোনো শিক্ষক নিশ্চয়ই তিনি টেট পাস করার জন্য সেইভাবে পড়বেন, পড়া তিনি শিক্ষাদানে অবহেলা করবেন। সুতরাং ক্ষতিটা কিন্তু হবে শিশুদের, যেটা কিন্তু সংবিধানের 21A ধারাকে অপমান করা হচ্ছে বা ভায়োলেট করা হচ্ছে। আর কখনো সুপ্রিম কোর্ট সংবিধানের উপরে নয়, সংবিধান সবার উপরে, বিচারককেও সংবিধানের সূত্র নিয়ে কাজ করতে হয়। তাই যদি এই 51 লক্ষ শিক্ষক শিক্ষিকা প্রাইমারি বা আপার প্রাইমারিকে টেট করতে হয়, তার জন্য যদি ছাত্রছাত্রীরা পড়াশোনা ব্যাহত হয়, তারা প্রপার শিক্ষা না পায়, তাহলে সংবিধানের 21A ধারাকে ভায়োলেট করার অধিকার কে দিয়েছে? এই যে অ্যাপারেন্টলি এরর বা এরর অ্যাপারেন্ট, এটা কিন্তু তুলে ধরা হবে। এর সঙ্গে আরও অনেক তথ্য আছে, যেগুলো একেবারে পুরো সিরিয়ালি রেডি করা আছে। যখনই রিভিউ পিটিশনটাকে কোনোরকমভাবে চেম্বারে আলোচনা হবে বা এটাকে চেম্বার থেকে দিয়ে লার্জার বেঞ্চে নিয়ে আসা হয়, সেখানে এগুলোকে ডিসকাশান করা হবে। কি না, যে শিক্ষক অলরেডি পদ্মভূষণ পেয়েছে, পদ্মবিভূষণ পেয়েছে, পদ্মশ্রী পুরস্কার পেয়েছে, শিক্ষক দিবসে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়েছে, তাকেও টেট দিতে সুপ্রিম কোর্ট বাধ্য করতে পারে না। কারণ যাকে রাষ্ট্রপতির সম্মানে সম্মানিত করেছে, সেখানে সুপ্রিম কোর্ট তাকে কখনোই টেট দিতে বাধ্য করতে পারে না। তার মানে এগুলো অ্যাপারেন্টলি এরর অ্যাপারেন্ট। তাই এতগুলো কথার একটাই অর্থ যে রিভিউ পিটিশন অন্য মামলার ক্ষেত্রে এবং রিভিউ পিটিশন এই মামলার ক্ষেত্রে একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ। সেদিক থেকে আমরা বলতে পারি যে রিভিউ পিটিশনে এই যে দুটি প্যারামিটার যদি আলোচিত হয় বা যদি যে কোনোভাবে সুপ্রিম কোর্টের পর্যন্ত পৌঁছে দেওয়া যেতে পারে, তাহলে এই টেট থেকে নিষ্কৃতি যে পাবো, সেটা আমরা 99% বলতেই পারি। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।